সেলিম ভাইয়া, আপনি কি বলবেন যে উনি যেটা বললেন যে 69% যে রায় সেটিকে আসলে উপেক্ষা করছে বর্তমান সরকারি দল, এবং তারা বলছে যে শুভ বুদ্ধির উদয় হোক, এবং যদি সেটা না হয় তারা ধীরে ধীরে কঠোর কর্মসূচির দিকে যাবেন। এই ব্যাপারে আসলে আপনারা কতটা চিন্তিত? এখানে কিছু প্রশ্ন আসছে, সাংগঠনিক দুর্বলতা, সরকারকে সময় দেয়া, গণভোটের বিষয়, সংস্কারের বিষয়। এখানে আসলে গণভোট যেটা, এটার তো আমরা বিপক্ষে না। বিপক্ষে হলে তার গণভোটে অংশগ্রহণ করতাম না। আমরা তো গণভোটের পক্ষে এবং সংস্কারের পক্ষে। আমাদের যে 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আমরা ক্ষমতায় আসি নাই, অনেক আগেই কিন্তু উনি এটা উপস্থাপন করেছেন জাতির সামনে, এবং সেখানে সংস্কারের কথা বলা আছে। এবং প্রতিটি ক্ষেত্রে দেশের কোন জায়গায় কোন সংস্কার করতে হবে সেটা একবারে উল্লেখ করা আছে। এখন গণভোটের কথা বলা আছে। আমরা গণভোটের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও বলেছেন গণভোটকে হাবুট দেওয়ার জন্য, বলেছেন না? এখন 69% লোক গণভোটের পক্ষে বলেছেন। এখন এই সংস্কারটা, এই প্রস্তাবগুলি, এটাকে সংবিধানে এই গণভোটকে আপনি স্বীকৃতি দিতে হবে, সংবিধানে এটাকে পরিবর্তন আনতে হবে। আমরা এই জন্য সংবিধানে বলেছি যে সংবিধান এটা সংস্কার করে পরিবর্তন করে এই গণভোটের এটাকে বাস্তবায়ন করতে হবে। তো সেখানে গণভোট তো আমরা আলোচনা চলছে, আলোচনা হয়েছে, আলোচনা একবারে শেষ হয়েছে তা না, প্রয়োজনে আবারও এটাকে আলোচনায় নিয়ে আসা যাবে। কিন্তু বিষয়টা হলো এটা সংবিধানে আনতে হবে, সংবিধানের মাধ্যমে হইতে হবে, সংবিধান ছাড়া তো বিরোধী দলের পক্ষ থেকে এই বড় অভিযোগটি করা হয় যে আপনাদের যে 31 দফা, সেখানে প্রথম দফায় বলা ছিল যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে, সেটি আপনারা মানছেন? এই সংস্কার কমিশনকে তো আমরা মানছি, না মানলে সংস্কার কমিশনে আমরা কেন অ্যাটেন্ড করলাম কেন? এবং ওখানে হানা আমরা নোট অফ ডিসেন্ট কিছু কিছু বিষয় দেওয়া আছে, বাকিগুলি আমরা মেনে নিয়েছি। এখন একটা নোট অফ ডিসেন্ট ছিল, সেটা তারা উল্লেখ করে নেই। সেখানে একটি ওই সময়ের সরকার এটা একটা আপনার ফরজারি করছে তারা, হ্যাঁ, যেটা ক্লিয়ার করে নেই জনগণকে। আর আপনি এই আমাদের যে তরুণদের দল এনসিপি, এই তরুণ মেধাবীরা যদি এই ধরনের আপনার ঘটনা যদি না ঘটতো, জুলাই বিপ্লব যদি না হতো, তাহলে কিন্তু এই তরুণদের থেকে আমরা বঞ্চিত হইতাম। তাদের মধ্যে যে রাজনৈতিক স্পিরিটটা আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং মেধাবীরা যদি রাজনীতিতে না আসে, তাহলে তো আপনার আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, গণতন্ত্রের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা চাই না যে আবার ইনুমিনুরা আসুক রাজনীতিতে। তারা রাজনীতিতে তাদের উত্থান হয়েছে এবং মেধার মাধ্যমে সেটা উত্থান হয়েছে। সুতরাং তাদের কোনো সাংগঠনিক দুর্বলতা না। একটা দল প্রথম এসেই 6টি আসন পেয়েছে, সুতরাং তাদেরভাবে তারা আগাচ্ছেন। আর সরকারকে সময় দেওয়া যেটা, এটা তো সরকারকে আপনি যদি ভালো কাজ করি আমাদেরকে তারা সময় দিবে। আর ওনারা তো ওনাদের কিছু কর্মসূচি ঘোষণা করছেন, সেই কর্মসূচি ওনারা পালন করবেন। ওয়ার্কআউটের বিষয়গুলি আসছে, ওয়ার্কআউট তো হবেই। আমাদের সব কিছু, আমি তো প্রথমেই বলেছি, আমাদের সকল সিদ্ধান্ত যে তারা মানবে তা তো না। তাদের মধ্যেও কিছু আপনার এখানে তাদের কিছু প্রস্তাব থাকতে পারে, যেটা আবার আমরা হয়তো মানতে পারছি না। সেগুলি তো সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলি হবে। আর আপনার আজকে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জামাতের বিষয়টি বারবার আসে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো বিএনপি আর জামাত। তারাও কিন্তু তাদেরকে এর আগে যে 17 বছরে জামাতকে তো আপনার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি কিন্তু জামাতের বিপক্ষে বলছি না, কারণ জামাতও আপনার অনেক হয়রানি নির্যাতনের শিকারের একটা দল জামাত। বিএনপি যেরকম হয়েছে জামাতও হয়েছে। সুতরাং এই আন্দোলন যেটা হয়েছে জুলাই বিপ্লবে, আমাদের সন্তানেরা যে আন্দোলন করেছে, আমরা সেটা সাধুবাদ জানিয়েছিলাম, আমরা পক্ষে সাপোর্ট দিয়েছিলাম এবং আমরা সর্বান্তকরণে সহযোগিতা করেছিলাম সব দিক থেকে। সুতরাং আপনারা আমাদের ভালো দিকটা যদি দেখেন, সেটাকে যদি মনে করেন যে শীতল হয়ে আছে দেশ, শীতল হয়ে থাকলে তো ভালো, পাবলিক তো এটা চায়, জনসাধারণ তো এটাই চায় না। কিন্তু আমি বলছিলাম যে এই যে বিরোধী দল বিভাগীয় শহরে সমাবেশে ডাক দিয়েছে, তারপরে আবার পুরো দেশের বিভাগীয় সমাবেশ শেষে তারা ঢাকায় মহাসমাবেশের একটা ডাক দিয়ে রেখেছে, এই বিষয়ে আপনারা চিন্তিত কিনা? হ্যাঁ, না, আমরা কোনো চিন্তিত না। তাদের কাজ তো তারা করবে, তাদের সাংগঠনিক কাজ তারা করবে, এবং আমাদের সমালোচনা যেটুকু করার তারা করবে। জনগণের কাছে তাদের যে বক্তব্য, সেটা যদি তারা না নিয়ে যায়, তাহলে তাদের রাজনৈতিক যে সামনে এগোনের যে পথ, সেটা তো বন্ধ হয়ে যাবে।